কোরা জনজাতির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের কথা। মাটি কাটার সময় আমাদের শিব ঠাকুরকে দিয়ে মানত করতে হয়। সেই মানত করে আমরা যে মাটিটা কাটি সেই পুকুরের জল শুদ্ধ হয়, যার জন্যেই সেই এমনি কোনো বামুন দিলেও হয় আর না দিলেও হয়, কিন্তু আমাদের বামুন দিলেও আমাদের চোটটা লাগবে কি প্রথম 3টা চোট, এবং তার বিনিময়ে আমাদেরকে হয়তো ধুতি বা একটা আমাদের আছে। এবারে সেটাকে আবার পুকুরটাকে প্রতিষ্ঠা করার জন্য সেটা হাড়ি কাঠ দেওয়া হয়, কেন্দ্রের কাঠ। সেটাকে ওই শিব থানের পূজা করে, আর আমাদের মধ্যে হাড়িয়া বলে একটা জিনিস আছে, ওইটাই আমরা ঠাকুরের অর্পণ করি। মানে আমাদের সেই জঙ্গলমহলের থেকে যে শিকড়াপত্র পাওয়া যায় তার থেকে চাল দিয়ে একটা রাশি তৈরি করা হয়। সেই রাশিটা আমরা পান করি এবার ফুর্তি আমোদ করা হয়। এর মাধ্যমে পুকুরটাও কাটা হয়। পুকুর কাটিয়ে এরপরে সেইটা মালিকের হয়ে যায়, কিন্তু আমাদের মাটি কাটাটা হচ্ছে মূল পেশা। সারাদিন কোরা জনজাতির মানুষের সঙ্গে কথা বলে বুঝলাম পাহাড় জঙ্গল ওনাদের প্রাণ। পাহাড় জঙ্গলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল সমস্ত আদিবাসীরা মিলে তৈরি করেছেন আদিবাসী একতা মঞ্চ। তাদের প্রতিনিধিরা তুলে ধরলেন তাদের সংগঠনের উদ্দেশ্যের কথা। আমরা মূলত এই জঙ্গল এলাকায় বসবাস করি। এখানে আমাদের আদিবাসী একতা মঞ্চের যে কমিউনিটিগুলো একসাথে আমরা কাজ করে যাচ্ছি, তাদের মধ্যে থেকে আমাদের আকাশবাণীকে বার্তা দিতে চাই এবং আকাশবাণীর মাধ্যমে আমরা এইগুলো আবেদন রাখতে চাইছি। মূলত 5টা কমিউনিটি এখানে আমরা বিলংস করি: সাঁওতাল, ভূমিজ, কোড়া, মাহালি এবং সবর। এই আদিবাসী অধ্যুষিত এলাকায় এই মানুষগুলো মূলত কৃষিকাজ, পশুপালন এবং জঙ্গলে বিভিন্ন রকমের গাছগাছড়া, ওষুধি অন্বেষণে এর মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ হয়। তাই আমরা জঙ্গলকে বাঁচিয়ে রাখার একটা আপ্রাণ প্রচেষ্টা আমাদের আছে এবং থাকবে। আমরা আকাশবাণীর মাধ্যমে এই বার্তা সরকারকে দিতে চাই যে আদিবাসীদেরকে বাঁচিয়ে রাখতে গেলে প্রকৃতিকে বাঁচাতে হবে, জঙ্গলমহলকে বাঁচাতে হবে, পাহাড় পর্বত, নদী নালা এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই আদিবাসীরা শান্তিতে থাকবে, সুখে জীবনযাপন করতে পারবে, তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, কৃষিকাজ করতে পারবে, পশুপালন করতে পারবে। তাদের সমস্ত কাজ এই জঙ্গলমহলের উপরেই নির্ভর করে চলতে থাকে। জঙ্গলমহলের অন্তরে অস্তিত্ব রক্ষার সংকটের কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। জনজাতির মানুষ জীবিকার তাড়নায় বছরে 2-3 মাস প্রাণীর জঙ্গল ছেড়ে বাইরে কাজে যেয়ে আবার ফিরে আসেন, বুক দিয়ে আগলে রাখতে চান তাদের প্রিয় পাহাড় জঙ্গলকে। কোরা ভাষার নিজস্ব লিপি ছিল না। তরুণ শিক্ষিত যুবক দীনেশ মোদী একজন কোরা ভাষার কবি সাহিত্যিক। তিনি কোরা ভাষার লিপি নাগচিকে লিপি তৈরি করেছেন। কোরা ভাষাকে বাঁচানোর লড়াইয়ে তিনি কোরা জনজাতির অন্তর্মহলের কথা শোনালেন। আজ আমরা যাকে কোড়া বলছি, এই কোড়া জনজাতি, যাকে আদিবাসী বলছি, এই কোড়ারা মূলত মুন্ডারির একটা অংশ। এই কোড়াদের আদি বাসস্থান ছোটনাগপুর। এই জন্য আমাদের সমাজের মুরব্বীরা বলে থাকে আবু আদু জানাম দেশম ছোটনাগপুর। ছোটনাগপুর বলতে বর্তমান সময় যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। এটার বাংলা অর্থটা মানে এটার বাংলা অর্থ হচ্ছে আমাদের জন্মস্থান হচ্ছে ছোটনাগপুর। আমরা পশ্চিম মেদিনীপুরে থাকি, বিহারে থাকি, উড়িষ্যাতে থাকি, সকল আদিবাসী কোড়া জাতিরাই বলে কিন্তু আমার জানান দেশ ছোটনাগপুর। এই যে কোড়া জাতি মাটি কাটাকে মূলত পেশাকে কেন্দ্র করে মুন্ডারি থেকে বিভাজন হয়ে এসেছে। বিভাজন থেকে বেরিয়ে এসে নিজেকে স্বতন্ত্র জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। পরবর্তীকালে সরকার সেটাকে মান্যতাও দিয়েছে। এই যে কোড়া আর কোডা নামটা মাটি খোড়া থেকে এসছে। কোড়া নামটা এসছে অ্যাকচুয়ালি মুন্ডারি ভাষায় ছেলেকে কোড়া বলা হয়। আচ্ছা, এই জন্য যখন সে সময় কেউ মাটি কাটতো, এই মুন্ডারি যে অংশটা, আর যারা মাটি কাটার সঙ্গে খুব পটু, ওই মাটি কাটার পেশার সঙ্গে যারা যুক্ত ছিল, মানুষ জিজ্ঞাসা করতো ওরা কারা যারা মাটি কাটছে। তখন বলতো ইনি তো মুন্ডারা কোড়া কানে, মানে ওটা মুন্ডার ছেলে। এই জন্য মুন্ডা ভাষায় যেহেতু ছেলেকে কোড়া বলা হয়, এই জন্য আমাদেরকেও কোড়া বলা হয়। আর কোডা নামটা অ্যাকচুয়ালি
আমাদের যে মুন্ডারি ভাষায় মাটিকে খনন বা আঁচড়াতে গিয়ে যে শব্দটা উঠে আসছে ওখান থেকে, ওই শব্দ থেকেই কিন্তু কোডা নামটা এসছে। আচ্ছা, এখন আপনাদের পেশা হচ্ছে, মূল পেশা মাটি কাটা। হ্যাঁ, প্রাচীনকালেও কি এটা ছিল? প্রাচীনকালে এটা ছিল না। প্রাচীনকালে টোটালি শিকার কেন্দ্রিক ছিল আমাদের। শিকার কেন্দ্রিক যখন ছিল, আদিবাসী মানে এই প্রকৃতি নেচারকে নিয়ে আমাদের, মানে পুরো ইকোসিস্টেমটাই প্রকৃতিকে নিয়ে। যেহেতু প্রকৃতির সঙ্গে গাছ, জল, জঙ্গল, যেহেতু আদিবাসী যদি শব্দ যদি উচ্চারণ করি, আদিবাসী বলতে প্রকৃতির পুরো পরিপূর্ণ যে পরিবেশটা সেটাকে বোঝে। আচ্ছা, আপনারা তো বোধহয় প্রকৃতির পূজারী, হ্যাঁ। গাছকে পূজা করেন। যেমন, হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, আমরা গাছকে পুজো করি। আমাদের গাছকে এতটাই আমরা প্রকৃতিকে, যেহেতু যেহেতু আদিবাসীরা এমনকি কোড়া জনজাতিও প্রকৃতির পূজারী। কেননা আমরা কোড়া জাতিরা প্রকৃতির পূজারী এই জন্যই আমরা বাহা করি, শাল গাছের গোড়ায় আমরা পুজো করি। কেননা প্রকৃতির নেচার যেভাবে চাইছে আমাদেরকে, আমরা সেভাবে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চাই। যেহেতু এই মাটির তলায় যা আছে সম্পদ, খনিজ সম্পদ, আমরা তার প্রতি আমাদের কোনো লোভ লালসা নেই। মাটির উপরে যে জিনিসটার জন্য আমরা বেঁচে আছি, সমগ্র মানুষ বেঁচে আছে, সেইটাকে কীভাবে সুষ্ঠুভাবে আমরা সকলের জন্য এই পৃথিবীটা একটা বাসস্থান হয়, সুন্দর বাসস্থান হয়, যার জন্য লড়ছি, যেটা শুধুমাত্র একমাত্র আদিবাসীরা অনন্তকাল থেকে এটা করে যাচ্ছে। আজ বিভিন্ন প্রকৃতি বাঁচাও, বিভিন্ন বৃক্ষরোপণ করো, জঙ্গল বাঁচাও, পাহাড় বাঁচাও, এই জিনিসটা আদিবাসীরা অনন্তকাল থেকে করে যাচ্ছে। কেননা তাদের সংস্কৃতির মধ্যেই আছে, আমাকে প্রকৃতিকে বাঁচাতে পারলেই তবে আমি বেঁচে থাকবো। একটা সময় সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত ছিল জনজাতি কোড়া সমাজ। চারিদিকে সবুজ বাঁচাও, প্রকৃতি বাঁচাও আন্দোলন এনারাই কিন্তু যুগ যুগ ধরে চালিয়ে আসছেন। নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে প্রকৃতির সম্পদ কাজে লাগিয়ে নতুন দিন দেখার স্বপ্ন দেখছেন কোড়া সমাজ। এই জনজাতির ভাঙা কুঁড়ে ঘরে যে ঐশ্বর্য লুকিয়ে আছে, সেই ঐশ্বর্য আমার হৃদয়ে ভরে নিয়ে ফেরার পালা এবার। আবার আসতে হবে, হবেই। শ্রোতা বন্ধুরা, প্রকৃতির রক্ষক কোড়া জনজাতির অন্তর্মহল দেখতে আপনাদেরও আসতে হবে এই জঙ্গলমহলে। আজ এই পর্যন্ত শুনলেন প্রকৃতি রক্ষক কোড়া জনজাতির অন্তর্মহল। উপস্থাপনায় ছিলাম আপনাদের চৈতি দিদি, চৈতালি মল্লিক। এই প্রাচীন কোড়া সমাজের নানা অজানা তথ্য। একটা সময় ওনারা মাটি কাটতেন, এটাই ওনাদের পেশা, এবং এখনো তাই। ওনাদের হাতে মাটি কাটা হলেই তবে সেই জল, সেই পুকুরের জল